ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে সব্যসাচী চৌধুরীর লেখা সম্রাট নেপোলিয়নের হুলো কাপ তার প্রথম পর্ব। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প সব্যসাচী চৌধুরীর লেখা সম্রাট নেপোলিয়নের হুলো কাপ প্রথম পর্ব। এখন রাত 10টা বাজে। আমাদের পাড়াতে যদি তুমি এখন এসে ঢোকো, তোমার চারিপাশের আওয়াজ শুনেই মনে হবে যে পাড়াতে বাঘ এসেছে বুঝি। দাদুর কাছে গল্প শুনেছি যে আগে গ্রামে বাঘ পড়লে ক্যানেস্তারা পেটানো হতো, আমাদের অবশ্য থালা পেটানো হচ্ছে, সাথে একটা প্লাস্টিকের জলের ড্রাম, আর সাথে অন্তত 30 জনের চিল চিৎকার। পটাই তার বাবার তবলাটা নিয়ে আসতে গেছিল ঘাড়ে করে, উল্টে তার বাবাই পটাইয়ের পিঠে ঢাক বাজিয়ে দিয়েছেন। নন্টে, মামদো আর তপু ভ্যাপর ভোঁ করে কাগজের ট্রাম্পেট বাজাচ্ছে। এদিকে সম্রাট নেপোলিয়নকে প্রায় 10-12 জন মিলে কাঁধে তুলে লাফালাফি করছে। কেবল সেনাপতি টেপুর কোনো হদিশ নেই, তাকে দেখা যাচ্ছে না। আজ অবশ্য একটা উল্লাস করবার মতনই দিন। আচ্ছা দাঁড়াও, উত্তেজনায় সব খিচুড়ি হয়ে যাচ্ছে, একটু গুছিয়ে বলি। হুলো কাপ শুনে খুব ঘাবড়ে গিয়েছ নিশ্চয়ই। আগে সেই ব্যাপারটা খোলসা করে লিখি। মাসখানেক আগে ঠিক হয়েছিল যে আমাদের পাড়াতে ক্রিকেট টুর্নামেন্ট হবে। আজকাল সব টুর্নামেন্টেই নাকি স্পন্সর থাকে, তাই তাদের নামেই টুর্নামেন্টের নাম হয়। আমাদের পাড়ার হুলোদা বাড়িতে বাড়িতে চানাচুর বিক্রি করে। সে আমাদের 2 বাক্স বল আর একটা সোনালি রঙের কাপ কিনে দিয়েছেন বিজয়ীর পুরস্কার হিসেবে। তার বদলে মাইকে মাঝে মাঝে তার নাম ঘোষণা করতে হবে। তাই প্রথমে ঠিক হলো যে টুর্নামেন্টের নাম হুলোর চানাচুর কাপ। তারপর কেমন যেন শুনতে লাগছে বলে সেই নামটা পাল্টে দিয়ে করা হলো হুলো কাপ। একটু বেড়াল বেড়াল শুনতে লাগছে ঠিকই, কিন্তু এই নামটাই সবার পছন্দ হয়েছে। এবার একটু হুলো কাপের নিয়ম কানুনগুলো বলে দিই। টুর্নামেন্টে সব মিলিয়ে মোট 8টা টিম খেলবে। তার মধ্যে আমাদের পাড়ারই 2টো টিম। একটা টিমে খেলবে 6 জন করে। আমাদের খেলার মাঠটা অবশ্য খুবই ছোট, তার একপাশে পিচের রাস্তা। এই পিচের রাস্তাটাই আমাদের ক্রিকেট পিচ, আর পাশের এক ফালি মাঠটা হলো আমাদের ফিল্ডিং করবার জায়গা। বলাই বাহুল্য যে চারিদিকে 2তলা 3তলা বাড়িরা দৈত্যর মতন মাঠখানা ঘিরে দাঁড়িয়ে আছে। লেগ সাইডে কোনো 4-6 নেই, কিন্তু বাড়িতে লাগলে দৌড়ে রান নিতে হবে। অফ সাইডে মাঠ টপকে বাড়িতে লাগলে 6 রান, আবার লং অফেও বাড়িতে লাগলে 6 রান, কিন্তু ছাড় টপকে গেলেই আউট। আর একদম আম্পায়ারের মাথার পেছন দিকে যে বাড়িটা, সেইটা অন্নদা দিদার বাড়ি। তার 2তলার বারান্দার রেলিংয়ে একটা ছোট্ট লাল রঙের ফুলের টব আছে। ওই টবটায় যদি কেউ 6 মারতে পারে তবে সে পাবে 12 রান। অনেকেই চেষ্টা করেছে, তবে আজ অবধি কেউ পারেনি। আমাদের পাড়ার 2টো টিম করা হয়েছে, কারণ প্রথম টিমটা বড়দের টিম, সেটাতে ক্লাস 9 থেকে 12 অবধি ছেলেরা খেলবে। সেই টিমের নাম দাসপাড়া টাইগার্স। আর দ্বিতীয় টিমে ছোটরা আছে, ক্লাস 3 থেকে 8 অবধি। আমি সেই দলে কোনো রকমের সুযোগ পেয়েছি এবং আমি হলাম গোটা টুর্নামেন্টের সবচেয়ে কনিষ্ঠতম প্লেয়ার। কনিষ্ঠতম মানে ইয়াংগেস্ট। দাদু বলেছে লেখবার সময় ভালো ভালো ওয়ার্ড ইউজ করতে হয়। যাই হোক, আমাদের দলের নাম দাসপাড়া দুদুভাতু। শুনে তো বুঝতেই পারছো, আমরা ছোট বলে বড় বড় বানরগুলো আমাদেরকে অপমান করে এই নাম দিয়েছে। যাই হোক, এছাড়া আরও 6খানা পাড়া থেকে টিম এসেছে হুলো কাপ খেলতে। আমাদের দাসপাড়া হোস্ট টিম বলে আমাদেরকে প্রচুর কাজ করতে হয়েছে। যারা টিমে জায়গা পায়নি তারাও উৎসাহের সাথে সব কাজকর্ম করেছে। মাঠের ধারে এবং রাস্তায় চুন গুলে বাউন্ডারিতে আর ক্রিজের ডাক টানা হয়েছে। দড়ি দিয়ে সারি সারি পতাকা টাঙানো হয়েছে মাথার ওপরে। মাঠের ওপর আগাছাগুলো কাটা হয়েছে। তারপর পাড়ার ইলেকট্রিকের দোকানের পল্টুদাকে হাতে পায়ে ধরে মাইক, স্পিকার আর 5-5টা হ্যালোজেন আলো লাগানো হয়েছে। আমাদের পাড়াতে এই প্রথমবার রাত্রিরে ক্রিকেট খেলা হবে। ভাবতেই একেবারে আমার গায়ের রক্ত টকবগিয়ে উঠেছিল। যাই হোক, আজ খেলা শুরু হয়েছিল বিকেল 4টে। 6 ওভার করে একটা টিম ব্যাট করবে। হিসেব করে দেখলাম যে আমাদের প্রথম ম্যাচটা যে করেই হোক জিততেই হবে, না হলে যদি নক আউট হয়ে যায় তাহলে রাত্রিবেলা লাইট জ্বালিয়ে খেলা যাবে না। এদিকে টুর্নামেন্টের প্রথম খেলাই হলো দাসপাড়া দুদুভাতু ভার্সেস তালতলা সুপার হিরোজ।
ওদের দলের নাম শুনে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম প্রথমে। তারপর দেখি ও বাবা, এরাও তো বাচ্চা মানুষ। অর্থাৎ আমাদের এই দুটো টিম বাদ দিয়ে বাকিরা সবাই উঁচু ক্লাসে পড়ে। আমাদের ক্যাপ্টেন ঘন্টু টস জিতে ব্যাটিং নিয়েছে। ব্যাট করতে নামলো ঘন্টু নিজে আর পটাই। আমাদের টিমে এই দুজনেই যা ভালো খেলে। আমায় অবশ্য ওরা দলে নেয় আমি ভালো ফিল্ডিং করি বলে। ব্যাট বল আমি তেমন করতে পারি না। 3 ওভার পরেই দেখা গেল যে সুপার হিরোজরা আর সুপার নেই, তারা খাবি খাচ্ছে। 3 ওভারে আমাদের রান উঠেছে 42 রানে 0 উইকেট। ক্যাপ্টেন ঘন্টু বীর বিক্রমে ব্যাট চালাচ্ছে, পটাইও নেহাত মন্দ খেলছে না। ওরা 4-6 মারলেই আমি চাটুজ্জে বাড়ির রোয়াকে উঠে লাফাচ্ছি। মাইকে টেপু কমেন্ট্রি করছে, ওকে কেউ খেলায় নেয়নি তাই ও আজকে মাইক ছাড়ছে না। পাড়া কাঁপিয়ে টেপু তখন বলছে, বল কোলাতে তালতলাল পদু, ক্যাপ্টেন ধন্তু ধপাত করে ব্যাট দিয়ে বল মারলেন, তাল 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 হইতে। এদিকে তালতলা সুপার হিরোজের বোলার বল করা থামিয়ে চিৎকার করছে, আমার নাম পতু, পতু দাসপাড়া ইচ্ছে করে আমাকে পদু বলছে। ওদিকে মাইকে এত চিৎকার শুনে অন্নদাদিদা বেরিয়ে এসে আমাকে 2 বার জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ রে, কোথায় যেন তাল পড়েছে, তো বলো বলো তাল বুঝি। সে যাই হোক, এই সব হট্টগোলের মধ্যেও আমাদের টিমের স্কোর দাঁড়ালো 6 ওভারে 72 রানে 2 উইকেট। সুপার হিরোজরা নেহাতি সাদামাটা টিম, একদমই সুবিধে করতে পারেনি তারা। আমাকে ব্যাট করতেও নামতে হয়নি। পাড়ার বড়দের টিমের ক্যাপ্টেন এসে আমাদেরকে বলে গেল যে তালতলার নাকি একটাই ব্যাটসম্যান ভালো, তার নাম বান্টি। ওর উইকেটটা ফেলে দিলেই ম্যাচ আমাদের পকেটে। প্রথম ওভার বল করতে গেছে নন্টে, এদিকে ওপেন করতে নেমেছে বান্টি। প্রথম বল লং অফের মাথার ওপর দিয়ে উড়ে গেল, 6। দ্বিতীয় বলটা যেন রিপিট টেলিকাস্ট দেখল। পটাই লং অফে দাঁড়িয়ে বকের মতন মাথা উঁচু করে দেখলো 6টা। তৃতীয় বল স্কোয়ার কাট করেছে বান্টি, ব্যাটের এজে লেগে সেটাও অদৃশ্য হয়ে গেল বাউন্ডারির ওপারে। তালতলা সাপোর্টাররা হাততালির বন্যা বইয়ে দিচ্ছে। চতুর্থ বল আম্পায়ারের মাথার ওপর দিয়ে উড়ে গেল আবার 6। পঞ্চম বলটাতে অভাবনীয় শট মারল বান্টি, রিভার্স সুইপ করে পয়েন্টের ওপর দিয়ে বলটা উড়ে চলে গেল। 5 বলে 5-5টা 6 মেরে বান্টি কায়দা করে পিচটা ব্যাট দিয়ে ঠুকে নিল একবার। এদিকে তালতলা সাপোর্টাররা রাস্তায় নেমে নাচছে। প্রতিটা 6-এর পরে হিন্দি গান বাজছে মাইকে। নন্টের মুখখানা কাঁতো কাঁতো হয়ে গেছে। হঠাৎ কানে সে ফিসফিসটা শুনলাম। নেপোলিয়ান স্পষ্ট বললেন, মিস্টেক। অর্থাৎ 1 ওভারে 6টা 6 মারার লোভে বান্টি এইবার ভুলটা করবে। আমি সাথে সাথে কভার থেকে সরে গিয়ে পয়েন্টের কাছে গিয়ে দাঁড়ালাম। মাঝে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। পয়েন্টে ক্যাপ্টেন ঘন্টু দাঁড়িয়ে ফিল্ডিং করছিল। তার পাশে হঠাৎ আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব অবাক হয়ে বলল, সে কি? আরও কি যেন বলতে যাচ্ছিল, সেই ফাঁকেই নন্টে বল করে দিয়েছে। লো ফুলটস বল সপাটে কভারের গ্যাপে চালিয়েছে বান্টি। বুলেটের গতিতে বলটা যখন মাটি থেকে 2 হাত ওপর দিয়ে উড়ে যাচ্ছে বাউন্ডারির উদ্দেশ্যে, ছেঁড়া রাবার ব্যান্ডের মতো ঢুকলো একটা ছোট্ট চেহারা। প্রায় 4 হাত হাওয়ায় উড়ে সম্রাট নেপোলিয়ান যখন মুখ থুবড়ে ল্যান্ড করলেন, তখন তার ডান হাতের তালুতে জলজল করছে সবুজ রঙের ক্যাম্বিস বলটা। কিছু বুঝে ওঠার আগেই দুমাদ্দুম সব প্লেয়াররা এসে ঝাঁপিয়ে পড়লো আমার পিঠে। টেপু হাতের মাইক ফেলে দিয়ে নিজের জামা খুলে ওড়াচ্ছে। বান্টি মাথা নিচু করে হাঁটছে, আর তালতলা সাপোর্টাররা যেন শ্রাদ্ধ বাড়িতে এসেছে। প্রথম ওভারে 30 রান করেও তালতলা পারল না জিততে। বান্টি আউট হয়ে যাওয়ার পরে কেউই তেমন খেলতে পারল না ওদের। টেনে টুনে 52 রানে অল আউট হয়ে গেল তালতলা সুপার হিরোজ। ক্যাপ্টেন ঘন্টু আর নন্টে খুব ভালো বল করেছে। আমিও 1 ওভার বল করেছিলাম, কিন্তু কোনো উইকেট পাইনি। দ্বিতীয় খেলা শুরু হয়ে গেছে, মিস্ত্রিপাড়া ভার্সেস ঘোষপুকুর বুলেটস। আমরা খেলা শেষ করে টিফিন পেয়েছি বাপুজি কেক আর কলা। ক্যাপ্টেন ঘন্টু প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়াতে ছাতি ফুলিয়ে ঘুরছে আর একসাথে 2খানা কেক খাচ্ছে। আমিও কেক খেতে খেতে ওদের খেলা দেখছি। কি আশ্চর্য ব্যাট করছে ঘোষপুকুর বুলেটস। 2জন ওপেনার তাতাই আর বল্টু, তারা নাকি রীতিমতন খেলা শেখে, আবার আন্ডার 13-এ নিয়মিত খেলে। তাদের আউট করা তো দূরের কথা, বল বিট খাওয়ানো অবধি যাচ্ছে না। ঝড়ের গতিতে রান বাড়ছে স্কোর বোর্ডে। চাটুজ্জে বাড়ির কার্নিশে বসে একটা ব্ল্যাকবোর্ডে স্কোর লেখা হচ্ছে চক দিয়ে।
6 ওভার ব্যাটিং করে ঘোষপুকুর বুলেটস রান করেছে 118। তাতাই আর বল্টু দুজনেই হাফ সেঞ্চুরি করে অপরাজিত। মিস্ত্রিপাড়া মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। বল করতে গেল ঘোষপুকুর বুলেটসের নবু। প্রথম বলই ইয়র্কার, ছিটকে গেল মিডল স্টাম্প। দ্বিতীয় বলটা ইনসুইং করে ঢুকে গেল ব্যাটসম্যানের পায়ের ফাঁক দিয়ে, লেগ স্টাম্প ছিটকে গেল। মিস্ত্রিপাড়া মাথায় হাত দিয়ে বসে আছে। 0 রানে 2 উইকেট ফেলে দিয়ে তাদেরকে খোঁড়া করে দিয়েছে নবু। এরপরের ব্যাটসম্যানরা অনেক চেষ্টা করেও তেমন কিচ্ছু করতে পারল না। মাত্র 57 রানে গুটিয়ে গেল মিস্ত্রিপাড়া। ঘোষপুকুরের 6 জন বুলেট হাই ফাইভ করতে করতে মাঠ ছাড়ল। ওদের জিতেও খুব একটা উচ্ছ্বাস নেই দেখলাম। শুনলাম যে এইসব টুর্নামেন্টকে ওরাই জেতে। একে একে প্রথম রাউন্ডের খেলাগুলো সব শেষ হয়ে গেল। আমাদের সিনিয়র টিম দাসপাড়া টাইগার্স প্রায় হারতে হারতে লাস্ট ওভারে 18 রান তাড়া করে জিতে গেছে। আমি আর টেপু সেই আনন্দে একটু নেচেও নিয়েছি। একটু পরে সেমিফাইনাল শুরু হবে। আমাদের খেলা পড়েছে পালবাগান সার্বজনীনের সাথে, আর ওদিকে ঘোষপুকুর বুলেটস খেলবে আমাদের সিনিয়র টিমের সাথে। ঘন ঘন মিটিং বসছে মাঠের চারিদিকে। এদিকে অন্ধকার হয়েছে। পল্টুদা এসে হ্যালোজেন জেলে দিতেই ছোট্ট মাঠটা একেবারে আলোতে ভেসে গেল। কি যে ভালো লাগছে দেখতে তা আমি বলে বোঝাতে পারবো না। এই মাঠে যে একটু পরে খেলতে নামবো তা ভেবেই আমার আনন্দ হচ্ছে। পাড়ার সবাই বলা বলি করছে যে আসল খেলা নাকি সেকেন্ড সেমিফাইনাল, অর্থাৎ দাসপাড়া টাইগার্স ভার্সেস ঘোষপুকুর বুলেটস। আমাদের ম্যাচের ফলাফল তো জানাই আছে। খেলতে নামার আগে পাড়ার বড়রা এসে আমাদের পিঠ চাপড়ে দিয়ে বললেন মন খারাপ না করতে, খেলাতে তো হার জিত আছেই। এদিকে পালবাগান সার্বজনীন নিজেদের পাড়াতে জানিয়ে দিয়েছে যে তারা ফাইনালে উঠছেই। তাদের পাড়ার লোকজন ঢাক ঢোল আর মিষ্টির প্যাকেট নিয়ে এসে গেছে। আমাদের ক্যাপ্টেন ঘন্টু এবার গেল টস করতে। প্রথম ম্যাচটা জিতে ঘন্টু এখন টকপক করে ফুটছে। আমি বারণ করা সত্ত্বেও সে টসে জিতে ব্যাটিং নিল। নামার আগে আমাকে বলে গেল চিন্তা না করতে, সব বল সে নাকি উড়িয়ে দেবে। কিন্তু বল ওড়ার আগেই ক্যাপ্টেন ঘন্টুর উইকেট উড়ে গেল। কেবল ঘন্টু নয়, সাথে গেল পটাই আর পাঁচুও। দাসপাড়া দুদুভাতু স্কোর 1 ওভারে 2 রানে 3 উইকেট। হাসির দমক থামছে না দর্শকদের। পাড়ার বড়রা যারা পিঠ চাপড়ে ছিলেন তারাই এখন বলছেন ওরে উঠে আয় রে, উঠে আয়, আর খেলিস না, এবার তো আইপিএল থেকে ডাক মেরে তোদের। এদিকে 3 উইকেট পড়ে যাওয়ার পর অপমানের ভয়ে আমাদের টিমের কেউ ব্যাট করতে নামতে চাইছে না। টেপু মনের দুঃখে মাইক ছেড়ে দিয়ে নর্দমার ধারে উবু হয়ে বসে আছে। পালবাগানের প্লেয়াররা ড্রিঙ্কস বেঁকে রাসনা খাচ্ছে। অগত্যা আমার টিম আমাকেই ধরে বেঁধে ব্যাট করতে নামিয়ে দিল। কি যে বলি, ভয়ে আমার হাত পাগুলো কচ্ছপের মতো ভেতরে ঢুকে যাচ্ছে যেন। গত 1 সপ্তাহ ধরে উত্তেজিত ছিলাম যে হ্যালোজেন লাইটে খেলতে নামবো বলে। এবার যখন সত্যি নামলাম দেখলাম ব্যাপারটা বেশ কঠিন। প্রথম 3টে বল তো বুঝতেই পারলাম না, চোখেই দেখলাম না। বোলারের হাত থেকে বেরোলো ঠিকই, তারপর ব্যাট তোলার আগেই হুশ করে অফ স্টাম্পের পাশ দিয়ে চলে গেল উইকেট কিপারের হাতে। চতুর্থ বল কোনো রকমে ঠেকালাম, কোনো রান হলো না। পরের বল বাউন্সার। আমি ছোট বলে বলটা লাফিয়ে উঠে আমার কানের পাশে লাগলো। ব্যথাতে চোখে অন্ধকার দেখছি। চারপাশ থেকে হাসির আওয়াজ আসছে। কারা যেন টিটকিরি দিচ্ছে পাঁচিলে বসে। রাগে আমার গাটা একেবারে চিরবির করে উঠল। মাথাটা কেমন দাউ দাউ হয়ে গেল। ওভারের শেষ বলটা বেশ জোরে করেছে ব্যাটা। বলটা পিচে পড়ার সাথে সাথে আমি 2 পা এগিয়ে চোখ বন্ধ করে গায়ের জোরে ব্যাট চালালাম। মচাত করে একটা আওয়াজ হলো। বলটা ছিটকে গিয়ে লাগলো লং অফের বাড়ির দোতলার জানলায়। হই হই করে উঠল দাসপাড়া দুদুভাতুর টিম। এই ম্যাচে এইটাই প্রথম 6। কিন্তু আমি নিজে তেমন আনন্দ পেলাম না। আমার ব্যাটটার হ্যান্ডেল নড়বড় করছে যে, ভেঙে যাবে না তো? পরের ওভারের প্রথম বলেই ছিটকে গেল তপুর উইকেট। 2 ওভার 1 বলেই 4 উইকেট পড়ে গেছে দাসপাড়া দুদুভাতুর। আর স্কোরবোর্ডে মাত্র 8 রান। ব্যাট করতে নামলো আমাদের লাস্ট ব্যাটসম্যান মামদো। মামদো আমাদের টিমের বোলার, একদমই ভালো ব্যাট করতে পারে না। একটা হলুদ হাফ প্যান্ট পরে ভয়ে ভয়ে মাঠে নেমে ব্যাটিং ক্রিজে দাঁড়ালো। এদিকে ভয় তো আমার হাগু পেয়ে যাচ্ছে। এবারে মামদোও যদি আউট হয়ে যায় তাহলে কি হবে? আমরা যে 8 রানে অল আউট হয়ে যাব, সেই লজ্জা নিয়ে আর পাড়াতে থাকাই যাবে না।
প্রথম বলেই মামদোর উইকেটটা ছিটকে যেত যদি না মামদো ব্যাট মাথার ওপরে তুলে পদ্মাসন করে উইকেটের সামনে বসে পড়ত। ফিল্ডিং টিম হই হই করে উঠলেও বটে, কিন্তু কোনো মতেই আউট দেওয়া যাবে না, কারণ পাড়ার খেলাতে তো এলবিডব্লিউ নেই। পরের বলেও একই ফল। খাঁড়ার মতন ব্যাট তুলে এক পা তুলে মা কালীর মতন উইকেটের সামনে দাঁড়িয়ে আছে মামদো। ওভারের পরের বলগুলো রাগের মাথায় গায়ে জোরে জোরে করছে বোলারটা। মামদো বিচিত্র কায়দায় জিমন্যাস্টিক দেখাচ্ছে উইকেটের সামনে, কোনোটা গায়ে লাগছে, কোনোটা পায়ে লাগছে, একটা তো মাথায় অবধি লাগলো। লোকজন হাসাহাসি করছে বটে, কিন্তু মামদো নির্বিকার। সে আজ প্রাণ দিয়ে দেবে, কিন্তু উইকেট দেবে না। মেডেন ওভার শেষ হওয়ার পর স্কোর দাঁড়ালো 3 ওভারে 8 রান। কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি করব? আমার ব্যাটটা কিরকম শয়তানি করছে আজ। প্রথম বল ইয়র্কার দিতে গেছিল, ফুল টস হয়ে গেছে। ধাই করে চালিয়ে দিলাম অফ সাইডে। ফের মচমচ করে উঠলো ব্যাটটা, কিন্তু ফিল্ডার ধরতে পারেনি। 4 হয়েছে। পরেরটা লোপ্পা বল, ধোনির মতন ব্যাট চালিয়েছি। কি আশ্চর্য, বল উড়ে গেল অফ সাইডে আর আমার ব্যাট উড়ে গেল লেগ সাইডে। আমি বোকার মতন কেবল ব্যাটের হ্যান্ডেলটা ধরে দাঁড়িয়ে আছি। এদিকে 6 হয়েছে বলে টেপু লাফাচ্ছে, বাকিরা জেতার আশা ছেড়েই দিয়েছে, তাই তারা আমসত্ত্বর মতন মুখ করে বসে আছে। ক্যাপ্টেন ঘন্টু এক ফাঁকে দৌড়ে এসে তার ব্যাটটা আমাকে দিয়ে গেল। এবার সমস্যা হলো যে ক্যাপ্টেন ঘন্টু তো ক্লাস 6-এ পড়ে, তার ব্যাটখানা গদার মতো ভারী, আর আমি তো সেটা চালাতেই পারছি না। বাকি ইনিংসটা আমি কোনো রকমে ঘাড় গুঁজে ব্যাট করে গেলাম। কি অসাধারণ বল করছে ওরা, ভারী ব্যাটটা আমি চালাতেই পারছি না। অগত্যা লেগ সাইডে বাড়িতে মেরে 1 রান 2 রান করে নিচ্ছিলাম। ওদের ক্যাপ্টেন হাসতে হাসতে ফিল্ডারদেরকে বলল, আরে নিতে দে, কটাই বা রান পাবে এসব করে। কেবল লাস্ট ওভারে একটা বল ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের পেছন দিয়ে 4 হয়ে গেল। 6 ওভারে আমাদের মোট স্কোর দাঁড়ালো মাত্র 39 রান। ব্রেক টাইমে সে কি দৃশ্য! পালবাগানের সাপোর্টাররা ঢোল বাজাচ্ছে, হই হই করছে, আর আমাদের দল গালে হাত দিয়ে বসে আছে। কান অবধি হাসছে একমাত্র মামদো। সে যে বিচিত্র যোগাসন দেখে আউট হয়নি, সেটাই তার খুশির একমাত্র কারণ। ব্যাট করতে নেমেছে পালবাগান। প্রথম ওভার করছে মামদো। ওপেনার সুদীপ খুব ভালো খেলে শুনেছি, কিন্তু আমাদের কম রান উঠেছে বলে সে কায়দা করে ব্যাট করছে। 3টে বল খামোগা ডিফেন্স করে নষ্ট করলো। তারপর হঠাৎই স্টেপ আউট করে বিশাল একটা ছক্কা হাঁকাতে গিয়ে সামনের বাড়ি ছাদে তুলে দিয়ে আউট হয়ে গেল। আমাদের টিমের কোনো উচ্ছ্বাসই দেখলাম না, খালি টেপু মাইকে চিৎকার করছে, ডালপালা প্রথম উইকেট ফেলে দিয়েতে, আর মাত্র 5 উইকেট বাকি। দেখেছো কাণ্ড? রাস্কেল টিপুটা দাসপাড়াকে কিনা ডালপালা বলছে। অন্য টিম ভালো কিছু করলে সেটা কিন্তু টেপু মাইকে বলে না, খালি আমাদের টুকু বলে। যাই হোক, প্রথম ওভারে স্কোর দাঁড়ালো 1 রানে 1 উইকেট। দ্বিতীয় ওভার চলাকালীন একটা ভারী আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। পিচের রাস্তার ওপর একটা ল্যাম্পপোস্টের বেশ লম্বা কালো ছায়া পড়েছে। তার উপরে বল পড়লে ব্যাটসম্যান একটু ঘাবড়ে যাচ্ছে। 8 রান করলো ওরা দ্বিতীয় ওভারে। পরের ওভারে আমি গেলাম বল করতে। ল্যাম্পপোস্টের ছায়ার ওপরে টিপ করে বলটা ফেললাম। অফ স্পিন করেছি। অন্ধের মতো ব্যাট চালালো ব্যাটসম্যান। বলটা সামান্য ঘুরে গিয়ে পেটে লাগলো তার। মূর্খের দল, সম্রাটের এক চিলতে ফাঁক লাগে যুদ্ধ জয় করতে, আর সেই ফাঁক আমি পেয়ে গেছি। আসলে হ্যালোজেনের আলো থেকে হঠাৎ করে ছায়াতে বল পড়লে না চোখ ধাঁধিয়ে যাচ্ছে সামান্য। পরের বল আবার একই জায়গাতে ফেলেছি, আবার অফ স্পিন। ব্যাটসম্যানের ব্যাট আর পায়ের ফাঁক দিয়ে হুশ করে বলটা গলে গেল। আর একটু হলেই লেগ স্টাম্পটা সাথে নিয়ে বেরিয়ে যেত। আমাদের টিম শব্দ করে শিউরে উঠল। পরপর 4খানা একই বল করেছি। 4টে বলেই কোদালের মতন ব্যাট চালিয়েছে ব্যাটা, কিন্তু ঠেকাতে পারেনি। 5 নাম্বার বলখানা ঠিক যখন করতে যাব, কানের কাছে সম্রাট ফিসফিস করে বললেন, লেগ। শেষ মুহূর্তে হাতখানা ঘুরিয়ে বলটা ছাড়লাম। একই জায়গায় পড়লো বলটা। এতক্ষণ ধরে বিরক্ত হয়ে ব্যাটসম্যান স্টেপ আউট করে একটা বিশাল 6 মারতে গেল, কিন্তু এইবার তো আর বলটা অফ স্পিন করলো না, লেগ স্পিন করে অফ স্টাম্পের বাইরে দিয়ে চলে গেল। উইকেট কিপার তপু অবিকল গিলক্রিস্টের মতন বলটা ধরেই স্টাম্প উড়িয়ে দিল। খানিকক্ষণ ফ্যাল করে পিচের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে বেরিয়ে গেল ব্যাটসম্যান। শেষ বল এখনো বাকি আমার। ওদের টিমের হয়ে ব্যাট করতে নেমেছে গদাই। এই ছেলেটাকে আমি চিনি, ভালো খেলে,
সত্যি বলতে ওদের টিমে এ হলো শেষ ভালো ব্যাটসম্যান, বাকিরা মোটামুটি। ক্যাপ্টেন ঘন্টু হাত নেড়ে নেড়ে সবাইকে কাছে নিয়ে আসছে। সে ভাবছে যে লাস্ট বলে গদাই রান নিয়ে স্ট্রাইক রাখবে। এদিকে সম্রাট নেপোলিয়ান আমার কানের কাছে কি যেন গজগজ করছে, মানে ব্যাপারটা ঠিক পছন্দ হচ্ছে না তার। ফিল্ড সেট হয়ে যাওয়ার পরে আমি আবার হাত নেড়ে সবাইকে বাউন্ডারিতে পাঠিয়ে দিলাম। ক্যাপ্টেন ঘন্টু ইশারায় আমাকে বলছে যে গদাই রান নিতে পারে। আমিও মাথা নেড়ে বললাম যে জানি। রেগে দাঁত কিরমির করছে ক্যাপ্টেন ঘন্টু, নিজের মাথায় দুখানা আঙুল দেখিয়ে আমাকে গরু বলছে। আমি বাবা তাকাইনি আর। ক্যাপ্টেন ঘন্টুর থেকে আমার সম্রাটের ওপরে ঢের বেশি ভরসা। ওনার গজগজানি এইবার থেমে গেছে। শেষ বলটা আমি আর ছায়াতে করিনি, ইচ্ছে করেই ব্যাটসম্যানের পায়ের কাছে করেছি। বলটা করেই গুলতির বেগে দৌড়াতে শুরু করেছিলেন সম্রাট নেপোলিয়ান। এদিকে গদাই বলটা ব্যাটে ঠেকিয়েই দৌড়চ্ছে রান নেওয়ার জন্য। নিচু হয়ে কোনো রকমে বলটা তুলেই প্রায় হাওয়ায় উড়ে গিয়ে উল্কার গতিতে বল সমেত উইকেটে ঢুকে গেলেন সম্রাট। নন স্ট্রাইকার তখনও অর্ধেক রাস্তাও পৌঁছতে পারেনি। আমার হাতে এখন তুলো দিয়ে ডেটল লাগানো হচ্ছে। পাড়ার কাকুরা আমাকে বকাবকি করছেন, কারণ ডাইভ মারবার পরে আমার কোনো 3 ইঞ্চি চামড়া আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দাসপাড়া উত্তেজনায় টকবক করছে, টিপুর চিৎকারে পাড়া কেঁপে যাচ্ছে। দাসপাড়া দুদুভাতু এই ম্যাচে এই প্রথমবার জেতার গন্ধ পেয়েছে। 3 ওভারে মাত্র 9 রান উঠেছে ওদের। মামদো বল করতে যাচ্ছে আবার। আমি ওর ঘাড় ধরে ল্যাম্পপোস্টের ছায়ার ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। মামদো আমার চেয়ে অনেকটা বড়, কিন্তু খুব বাধ্য সৈন্য। আমি জানি যে ও সম্রাটের কথা ফেলবে না। গদাই ব্যাট করছে ঠিকই, কিন্তু ওর মনে ভয় ঢুকেছে। মামদোর বল খুব দেখে শুনে খেলছে। একটা অবশ্য 4 মেরেছে। শেষ বল অবধি অপেক্ষা না করে 4 বলের মাথায় রান নিয়েছে গদাই। নন স্ট্রাইকার, নরবরে ব্যাটসম্যান। মামদো শেষ বলটা ইয়র্কার করেছে। নরবরে ডিফেন্স করতে গেল ঠিকই, কিন্তু নিপুণভাবে ব্যাটের তলা দিয়ে ঢুকে মিডল স্টাম্প ছিটকে দিল বলটা। পালবাগানে ঢাক ঢোল বাজানো সব বন্ধ হয়ে গেছে। নিজেরা এখন নিজেদের প্লেয়ারদের ওপরেই চোটপাট করছে। 4 ওভারে স্কোর দাঁড়িয়েছে 18 রান, আর 2 উইকেট বাকি। পরের ওভার আমায় যেতে দিল না ক্যাপ্টেন ঘন্টু, নিজে গেল বোলিং করতে। ঘন্টু এবার ছায়াতে বল করছে না। গদাই ডিব্বি দেখে শুনে খেলছে। আমার মাথার ওপর দিয়ে একটা 6 মারল। পরের বলে আবার পয়েন্টের ওপর দিয়ে 6 মারল। স্কোরবোর্ড এক ধাক্কায় 30 রানে পৌঁছে গেছে, আর মাত্র 10 রান বাকি জিততে। পালবাগানের সাপোর্টাররা আবার জেগে উঠেছে। টেপু ঘামছে। পরের 2 বল ডিফেন্স করে নষ্ট করলো গদাই। রান নিল না ইচ্ছে করে। 5ম বলে সপাটে একটা স্ট্রেট ড্রাইভ মারল। ক্যাপ্টেন ঘন্টু ধরতে পারল না। 4 রান। আমার মন বলছে গদাই এই ওভারেই খেলাটা শেষ করতে চায়, ও আর রিস্ক নেবে না। কিন্তু আমার তো কিছু তেমন করারও নেই। আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ কানের কাছে ফিসফিসানি শুনলাম, মামদো। আমি ভুল করতে পারি, কিন্তু সম্রাট নেপোলিয়ান কোনো দিনও ভুল করেন না। সাথে সাথে হাত তুলে ক্যাপ্টেন ঘন্টুকে দাঁড়াতে বলে মামদোর সাথে আমি ফিল্ডিংয়ের জায়গাটা বদলে নিলাম। গদাই অফ সাইডে ভালো খেলে, ও 6 মারবে ঠিক। মামদো আমার থেকে অনেকটা লম্বা, ল্যাগ ব্যাগে চেহারা। ওকে আমি কভারে দাঁড় করিয়েছি। সমস্যা হলো যে ও একেবারেই ভালো ফিল্ডার নয়। শেষ বলটা গায়ে জোরে করেছে ক্যাপ্টেন ঘন্টু। যা ভেবেছিলাম ঠিক তাই। ব্যাটা গদাই ডান হাঁটুর ওপরে বসে অফ সাইডের ওপর দিয়ে 6 মারার জন্য বলটা লফট করেছে। এদিকে মামদো তার খ্যাংরা 2 হাত একসাথে ওপরে তুলে লাফিয়েছে। বলটা মামদোর বাঁ হাতের ডগায় লেগে বাউন্ডারির দাগের ভেতরে পড়ছিল। হাঁ করে থাকা পালবাগানের মুখগুলোর সামনে দিয়ে সম্রাট নেপোলিয়ানের ছোট্ট শরীরটা হাওয়ায় ভেসে গিয়ে পড়ল সেখানে। সম্রাট নেপোলিয়ান কি পারবে ক্যাচটা ধরতে? পারবে তার টিমকে জেতাতে? কি হবে এই ম্যাচের ফলাফল জানতে হলে আপনাদের কান পাততে হবে আগামী সপ্তাহে ঠিক এই সময় ন্যাড়া ছাদের গপ্পতে। তাহলে দেখা হচ্ছে, থোড়ি কথা হচ্ছে।